তৃণমূলের জমানায় ৩২ ধরনের দুর্নীতি, বিজেপি ক্ষমতা এলে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করবে শ্বেতপত্র প্রকাশ করে। যখন অমিত শাহ হুঁশিয়ারি দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগে অপরাধীরা অপরাধ করার পর জেলে যেত, এখন বিজেপিতে যায়। পরপর দেখুন। भ्रष्टाचार प्रस्तावित इंस्टीट्यूशनलाइज करने का काम ममता बनर्जी ने किया। 32 से ज्यादा घोटालों के माध्यम से 10,000 करोड़ से ज्यादा रुपयों का भ्रष्टाचार बंगाल में हुआ है। हमारी सरकार भ्रष्टाचार मुक्त पारदर्शी शासन तो देगी ही देगी, मगर जिन्होंने भ्रष्टाचार किया है इनके खिलाफ व्हाइट पेपर जारी कर सारे भ्रष्टाचार के आरोपों की सुप्रीम कोर्ट के रिटायर्ड जज से जांच कराकर भ्रष्टाचारियों को कड़ी से कड़ी सजा दिलाने का काम करेंगे, जिससे आने वाले अनेक सालों तक यहां पर कोई भ्रष्टाचार की करने की हिम्मत न कर पाए। চোরেরা আগে চুরি করে জেলে যেত, যেই সুযোগ বুঝতে পেরেছে যে তৃণমূল আমাকে ঘাড় ধরে জেলে ঢোকাবে, 2021 সালে গিয়ে বিজেপিতে জয়েন করেছে। আগে চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকেরা অপরাধ করে চুরি করে জেলে যেত, এখন এরা বিজেপিতে যায়। আপনি দেখবেন আপনার পাড়া এলাকায় কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক বিজেপি করে না, কোনো শিক্ষিত লোক, কোনো মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, দুর্নীতিগ্রস্ত, ছেঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, বেঈমান, ভুইপোর, 2 নম্বরী, গদ্দার, বেঈমান, পাতাখোর সব বিজেপিতে। 29 তারিখে তৃণমূলের গুন্ডারা বাইরে বেরোলেই 5 তারিখের পর সিধে হিঙ্গলগঞ্জের সভা থেকে এভাবে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা হাওড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বের হলেই বলছেন পেটাবেন। এমন খারাপ কথা বলেন কি করে? आज मैं बताना चाहता हूं, ये दीदी के राज में गुंडे, सिंडिकेट, ये सभी लोग मतदान नहीं करने देते थे। कल मतदान हुआ, भारतीय जनता पार्टी 150 में से 110 सीटों पर जीतकर सरकार बनाने जा रही। और यहां पर भी मैं गुंडों को कहना चाहता हूं, 29 तारीख को घर के बाहर मत निकलना। अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम। আর তোমার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা হতে পারে, মনে রাখবেন আমি যখন একটা চেয়ারে থাকি, যদিও আমি তৃণমূলের নেত্রী হিসেবে এসেছি, কিন্তু তোমার হোম মিনিস্টার মনে রেখে দিও, তোমার ইলেকশন নেই, তুমি পার্টির হয়ে কাজ করছো, তোমার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে। আপনার বাবু মহাশয়, বাংলায় আমরা বলি বাবু মহাশয়, মাননীয় মহোদয়, আপনার তো একটা রেসপেক্ট আছে চেয়ারের। আপনি মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইলেকশন হয়ে গেলে সবাইকে পা নিচে করে আর মাথা ওপরে করে ঝোলাবেন আর পেটাবেন। এটা আপনার মুখে সাজে? এত কথা বাজে, এত খারাপ ভাষায় কথা বলতে পারেন, এত নির্লজ্জ কথা বলতে পারেন? একটা মানুষকে বলছেন আগে থেকেই জিতবেন না তো বিজেপি বাংলা কোনোদিনও জিন্দেগি মে দখল করনে নেই শেখেগা। আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন। রাঘব চাড্ডা সহ 7 জন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তারা আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল সহ যোগ দিলেন আপের 7 জন সাংসদ। হরভজন সিং ও সাথী মালওয়ালও ছাড়ছেন আপ, এমনটাই দাবি রাঘব চাড্ডার। অভয়ার মাকে পাশে নিয়ে নারী নির্যাতনের ফাইল খোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফের আরজি কর নিয়ে আক্রমণ শানালেন এবং নারী সুরক্ষা নিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। जिस मां ने
अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। जब बंगाल की बेटियां न्याय मांगती हैं तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी और ये মোদি की গ্যারান্টি है। আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন, তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়, কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের সিলুয়াতানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে। গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন নৌকো চালকদের সঙ্গে। আজকে সকালে প্রিন্সেপ ঘাট গেট নাম্বার 2 ম্যান অফ ওয়ার জেটি, এটা প্রিন্সেপ ঘাটের কাছে এবং গোয়ালিয়র ঘাট এবং প্রিন্সেপ ঘাটের মাঝামাঝি জায়গায়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন এবং আসার পর এখানে যে নৌকা, আমি ক্যামেরা পার্সন দীপ্ত চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য। দেখো এই প্রিন্সেপ ঘাট 2 নম্বর যে জেটি, তার সামনে প্রচুর নৌকা রয়েছে। এই যে W1908 যে 2 নম্বর যে নৌকা, যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপাতত ঘাটের কাছে বাঁধা রয়েছে, এই নৌকাতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এখান থেকে এই নৌকা যায় সোজা টুয়ার্ডস রিভার ট্রাফিক পুলিশ কলকাতা, সেই যে গোয়ালিয়র ঘাটের দিকে। সেখানে কিছুটা সময় গঙ্গার মধ্যে স্টে করে এবং তারপর ফের আবার দ্বিতীয় হুগলি সেতুর কাছে এই ম্যান অফ ওয়ার জেটি, যেটা প্রিন্সেপ ঘাট 2 নম্বর গেটের কাছে, সেখানে এই বোট চলে আসে। এই যে মাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গেছিলেন এখান থেকে, তার নাম গৌরাঙ্গ বিশ্বাস এবং তার যে নৌকা, সেই নৌকার নাম্বার W1908। আমি আবার ক্যামেরা পার্সন দীপ্তকে বলবো দেখানোর জন্য। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিন্সেপ ঘাট
ঘাট 2 নম্বর গেটের সামনে, এবং এখানে একের পর এক নৌকা রয়েছে। তার মধ্যে যে 2 নম্বর নৌকা দেখতে পাওয়া যাচ্ছে, যে জুম করে ছবিটা দেখানোর জন্য বলবো, ভেতরে লাইফ জ্যাকেট রয়েছে, ওপরে সোলার সিস্টেম রয়েছে। এরই যে সামনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানেই প্রধানমন্ত্রীকে বসে থাকতে দেখা যায়। তার হাতে একটা SLR ক্যামেরা ছিল এবং তিনি গঙ্গা বক্ষে বেশ কিছুটা সময় কাটান, ছবি তোলেন, মাঝিদের সঙ্গে কথা বলেন। এখানে অনেক মাঝি রয়েছে, দেখো পরপর নৌকা রয়েছে। মাঝিদের সঙ্গে কথা বলার পর তিনি এখান থেকে সরাসরি আবার গোয়ালিয়র ঘাটের দিকে চলে যান এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান। হঠাৎ আর কি প্রধানমন্ত্রী এলো, নৌকায় চললো, ঘুরে চলে গেল। এসে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি নাম বললাম, আর কিছু জিজ্ঞাসা করিনি। এই গঙ্গার মাঝখানে ঘুরালাম, এদিকে এই সেতুর দিকে, ওই হাওড়ার দিকে, এইদিকে এখানে দেখালাম, ঘুরালাম, সব ফটো তুললো। বেশি না বিল, অল্প, ওই যা হয়েছে তাই দিয়ে গেছে আমাদের, 1000 টাকা। तो 6:30 बजे गेट नंबर 2 पे उतरे और वहाँ से चल करके यहाँ वॉक किए, यहाँ से वाटर गेट तक वॉक किए। वॉक करने के बाद जो है आप नौकों में गए और नौका विहार किए, फ़ोटो वगैरह शूट किए। उसके बाद आप आए और चले गए। कितने टाइम पे? 6:30 मोर देन हो रहा होगा। पहले कम्युनिकेट किया था उसको? नहीं, किसी को खबर ही नहीं है, हम लोग को कुछ खबर नहीं है। अचानक सर आ गए, हम भी लोग सोचे कि सर कब आए, कैसे आ गए। फिर हम लोग को देखने के बाद बहुत खुश हुए। এমনি আমাদের বলেছিল যে ঘোরার জন্য, উনি আসবে বলে আমরা জানি না। কখন বলা হয়েছিল এটা? ওটা কালকের আমাদের বলে গেছিলো যে আমাদের একটা নৌকার মধ্যে পূজা হবে, হ্যাঁ, কিন্তু সাহেব আসবে বলে আমরা জানি না। কি বলেছিল? ওটা ওনার বাবুঘাট থেকে একটা চাওয়ালা বলে গেছিলো, হ্যাঁ, যে এরকম আমাদের একটা নৌকা, 7খানা নৌকা লাগবে, একটা নৌকার মধ্যে পূজা করবো। হ্যাঁ, তো আমরা বললাম ঠিক আছে, আসবেন। কটার সময় চেয়েছিল? ওটা সকাল মানে 6টার দিকে চেয়েছিল। হ্যাঁ, তারপর হঠাৎ 6:45 দিকে কি 6:30টার দিকে এরকম, হ্যাঁ, উনি এসে গেল। তারপরে আমরা বুঝতে পারলাম জানি তো মোদিজি। হ্যাঁ, তারপরে আমাদের নৌকায় কটা নৌকা গেল? 7খানা নৌকায় নিয়েছে গঙ্গার মাঝখানে? গঙ্গার মাঝখানে। কতক্ষণ সময় ছিল? 1 ঘন্টা ঘুরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।